পরকীয়া প্রেম। এখানে দুই বাংলার এবং বিশ্বের অন্যান্য দেশের কিছু বিখ্যাত লেখকদের গল্প সংকলিত হয়েছে এবং সম্পাদনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমার শ্রোতাদের কাছে একটি আবেদন, আমার দেওয়া অডিও বুকগুলো, গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি যখনই কোনো অডিও বুক আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ। আজকে যে গল্পটা পড়ব সেই গল্পের নাম হচ্ছে ব্যভিচারিণী, লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়। খারে পদ্ম খা, একটা চুমো খা। বলতে বলতে লক্ষিন্দর তার পেশল কবজিতে পদ্মকে জড়িয়ে ধরে তার ঠোঁট দুটো ভরে নেয় নিজের ঠোঁটের ভেতর। একটা পিচ্ছিল শিরশির চেতনা লক্ষিন্দরের শরীরময়, আর মুহূর্তেই পদ্মর লাল চেরা জীব ছুঁয়ে ফেলে লক্ষিন্দরের জীব। পদ্মর ঠোঁট দুটো বার করে কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায় সে, তার শরীরে ঝিম ধরে। জীব থেকে রক্তের ভেতর ক্রমশ সেধিয়ে যেতে থাকে একটা ঘুম। ততক্ষণে পদ্ম লক্ষিন্দরের শরীরে জড়িয়ে জড়িয়ে মাথাটা রাখে তার কাঁধের উপর। একবার চেরা জীব বার করে চকিতে ঢুকিয়ে দেয় মুখে। শরীরে কফটা বিষ ঝরে যেতে তারও শরীরে একটা অবশ ভাব। আধো ঘুম আধো জাগরণে তাদের লক্ষিন্দরের জীব অস্ফুট কণ্ঠে আউড়ে যাচ্ছে, পদ্ম পদ্ম রে জীবন জুড়ায়। চারচালা খড়ো ঘরের দরজা তখন হা হা খোলা। দক্ষিণে হাওয়া কপাট ঠেলে হু হু করে ঢুকছে। বাইরে বাতাসের শো শো শব্দ, কিন্তু না লক্ষিন্দর না পদ্ম, কারোরই তাতে কোনো হুঁশ নেই। তেলচিটে বিছানায় একমুখ কালো পিঙ্গল রঙে মেশা দাড়িগোফ নিয়ে আরামে গোঙাচ্ছে লক্ষিন্দর। এখন তার সমস্ত সত্তা রক্ত মাংসে ভরে রয়েছে পদ্মের দেওয়া আরাম। গায়ের একধারে কালনাগিনী নদীর প্রান্তে তার ঘর। নদীর নামও কালনাগিনী। লক্ষিন্দরের ঘর ভর্তিও নানা জাতের সাপ। সেই সমস্ত সাপই তার পোষ্যপুত্র। শুধু এর মধ্যে এই পদ্ম, এই সোনার বর্ণ পদ্মগোখ্র, যার চোখের ভেতর লক্ষিন্দরের জন্য একটা অদ্ভুত চোরা টান। তার সঙ্গে লক্ষিন্দরের যত ভাব ভালোবাসা। ঘোরের মধ্যে সে পদ্মের পিচ্ছিল শরীরে হাত বোলাতে বোলাতে বলে, পদ্ম পদ্ম রে, তুই আর জন্মে নিশ্চয় আমার বউ ছিলিস। বিষের কণাগুলো জিভ থেকে আস্তে আস্তে রক্তে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার চোখের সামনে নেমে আসে একটা লাল নীল জাল, সূক্ষ্ম সুতোয় বোনা। তার সুতো বেয়ে সে ক্রমশ ভাসতে থাকে, উড়তে থাকে। এক অন্তহীন সিঁড়ি বেয়ে উঠে যায় সে স্বর্গের দিকে। পা থেকে মাথা অবধি একটা হালকা ভাব। বমচুলির রন্ধ্রে রন্ধ্রে অদ্ভুত এক ধরনের সুখ তাকে বুঁদ করে রাখে। কখনো মনে হয় আকাশ থেকে একটা নীল রঙের পরী, যার গাটা তুলোর মতো নরম, লক্ষিন্দরকে উম উম শব্দ করে চুমকুড়ি দিয়ে যাচ্ছে ক্রমাগত। এভাবে পুরোটা দিন বিছানায় শুয়ে থাকে লক্ষিন্দর, আর তার শরীরে লেপ্টে থাকে পদ্মর পিচ্ছিল শরীর। লক্ষিন্দরের ঠ্যাঙাত ষষ্ঠীপদ একবার উকি মেরে দেখল তার গুরু ঝিম মেরে পড়ে আছে। তার চোখ দুটো বোজা, উস্কো খুস্কো চুল লালা গড়াচ্ছে তার দুকশ বেয়ে। এই সময় তাকে বিরক্ত করাটা লক্ষিন্দর পছন্দ করে না। এর আগে ষষ্ঠীপদ কয়বার ডেকে ভীষণ দাবড়ানি খেয়েছিল তার গুরুর কাছে। পদ্মর সঙ্গে তার এই কয় বছরের ভাব ভালোবাসা, তার বিষের এই ছোবল লক্ষিন্দরের শরীর একেবারে বদলে দিয়েছে। টান টান চামড়ার রং কালচে মেরে গেছে, কুকড়ে গেছে আঙুলগুলোর চামড়া, হলদেটে হয়ে গেছে চোখের রং। এসব বুঝতে পারে লক্ষিন্দর। মাঝে মাঝে পদ্মকে বলে, শুধু চামড়ার রং নয় রে পদ্ম, তোকে চুমু খেয়ে আমার রক্তের রংটাই বদলে গেল রে। একদিন ষষ্ঠীপদকেও হাসতে হাসতে তাই বলেছিল। ষষ্ঠীপদ বিশ্বাস করেনি। লক্ষিন্দর হঠাৎ তার দিকে তীব্র চোখে চেয়ে বলে, পেত্তয় হয় না, দেখবি তবে, বলে একটা ধারালো অস্ত্র বিছানার তলা থেকে বের করে নিজের কবজিতে একটা আঁচড় কাটে। অমনি কালো রক্তের ধারা বেরিয়ে আসতে থাকে তার শিরার ভেতর থেকে। ষষ্ঠীপদ দেখে থ হয়ে গিয়েছিল। এই পদ্মের সঙ্গে লক্ষিন্দরের ভাব ভালোবাসা আজ 2-2.5 বছরের। ঝিম কেটে যেতে লক্ষিন্দরের মনে পড়ে যায় পদ্মের সঙ্গে তার প্রথম দেখার কথা। কি বিশাল ফনা তার, সোনার বর্ণ রং, সারা গায়ে মাছের আঁশের মতো দাগ, মাথায় একটা খড়ম চিহ্ন। খোদল থেকে বেরিয়ে এক লাফে তার গলাটা জড়িয়ে ধরে ফনাটা তাক করেছিল লক্ষিন্দরের কপাল বরাবর। চোখে জিভে গনগনে রাগ, দাঁতে আঁকামানো লকলকে বিষ। লক্ষিন্দরের শরীরে বেদেনির রক্ত। তার বাপ ছিল জেলে। কিভাবে যেন এক দলছুট বেদের মেয়েকে বিয়ে করেছিল।
আর সেই বেদেনির পাল্লায় পড়ে তার বাপ মাছ ধরার পেশা ছেড়ে সাপের গুণিন হলে খুব নাম ডাক হয়। সেই রক্ত লক্ষিন্দরের শরীরে ছিল বলে মুহূর্তে গোখরোর গলার কাছে চেপে ধরে বশ মানিয়ে ফেলেছিল। খেয়াল হতে সে দেখল এটা সাপ নয়, সাপিনী, তাই এত চোখের ছেনালি। পোষ মানতেই লক্ষিন্দর তার নাম দেয় পদ্ম। পদ্মর খবর প্রথমে এনে দিয়েছিল ষষ্ঠীপদ, তার সেঙাত। বয়সে তার থেকে ঢের ছোট ষষ্ঠীপদ তাকে সাপের মাস্টার নাম দিয়েছে। নামটা তার মন্দ লাগে না। প্রায়ই ষষ্ঠীপদ তার পায়ের কাছে বসে বলে, গুরু, সাপের নারী নক্ষত্র তোমার মতো ভূভারতে কেউ জানে না। সেই ষষ্ঠীপদে একদিন ভোর ভোর এসে বলেছিল, রামনবমীপুরের বোসবাড়ির ফাটলে নাকি সাপ দেখা গেছে। বোসবাবুরা এখন আর গায়ে থাকে না। ছেলেপুলেরা চাকরি বাকরি নিয়ে কলকাতা চলে যাওয়ার পর ওখানেই বাড়ি ঘরদোর করেছে। গায়ের অত বড় বাড়িখান এখন পোড়া বাড়ি। তার দালানে বাস করে নটে ভিখিরি। বউ ছেলে মেয়ে নিয়ে সংসার করে। সাপটা নাকি তাদের বিছানার পাশে এসেছিল রাতের বেলা। লক্ষিন্দরের রক্তে তখন সাপ ধরে বেড়াবার নেশা। জঙ্গলে গাছের ডাল থেকে, পুরনো বাড়ির ফাটল থেকে টপাটপ সাপ ধরে আনে। এমনকি ধান ক্ষেতের আলের উপর ঝিলিক ছড়িয়ে পালিয়ে যেতে থাকা আলকেউটেও ছুটে ধরে ফেলেছে সে। তার খোড়া ঘরে ঝাঁপির পর ঝাঁপি সাপে ভরে উঠেছে। ষষ্ঠীপদের কাছে নতুন সাপের খবর পেয়ে তক্ষুনি বোসবাড়ির দিকে ছুটে গিয়েছিল। প্রায় 7 দিন সাপটার সঙ্গে জড়িবুটি খেলায় গুম হয়েছিল লক্ষিন্দর। 3তলা পোড়ো বাড়িটার কোন ফাটলে কিংবা চোরা কুলুঙ্গিতে সাপটা লুকিয়ে রয়েছে তা মগজে আনতেই বেশ কদিন করাত কেটে গিয়েছিল। তারপর এক ঠাঁ দুপুরে এক ফাটলের ফাঁকে একজোড়া জ্বলন্ত চোখ, তার লাল চেরা জিভ লক্ষিন্দরকে দেখিয়ে তার অস্তিত্ব জানান দেয়। তারপর থেকে সেই জড়িবুটি খেলা। কখনো তার ফনাটা এক নজর চোখে সেদয়, আবার কখনো এক চিলতে লেজ। আবার মুহূর্তে সে ফাটলের ফাঁকে ফেরার, এক ঘর থেকে অন্য ঘরে, দোতলা থেকে 3তলার চিলে কোঠায়। তকে তকে লক্ষিন্দরও তার পিছু পিছু গন্ধ শুকেই সে বুঝেছিল এটা পদ্মগোখর না হয়ে যায় না। তারপর সোনালি রঙের ঝিলিক দেখে তার ধারণা মিলে যায়। 7 দিনের দিন এক খোদলে পুরো হাতখানা ঢুকিয়ে গোখরোটাকে বার করে নিয়ে আসে লক্ষিন্দর। জড়িবুটি খেলে ওকে পোষ মানিয়ে ঘাড়ে ফেলে বলেছিল, চরে পদ্ম, ঘরে চ, এই পুরো বাড়িটায় তরে আর মানায় না। 4 চালার খোড়ো ঘরটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে ঝাঁপি, কোনোটায় কেউটে, কোনোটায় শঙ্খচূড়, কোনোটায় খানকুড়ি 25 আইরাজ। অন্য পাশের ঝাঁপিতে রয়েছে শাখানুটি, রক্তকানর, কালাজ। 20-25টা ঝাঁপির ভেতর ভিন জাতের সাপের বসবাস। আর এদেরকে নিয়েই লক্ষিন্দরের সংসার। তার এই ছোট্ট ঘরখানাকে ষষ্ঠীপদ নাম দিয়েছে সাপঘর। লক্ষিন্দরের চেতনা, অনুভূতি, জীবিকা সবকিছুতেই ঘিরে রয়েছে মা মনসার এই জীবগুলো। বলা যায় এদের সঙ্গে তার নারীর যোগ। এদের চাউনি, লকলকের জীবের ওঠাপড়া, ফনার দুলুনি দেখে সে বুঝতে পারে ওদের কথা। জীবগুলো লক্ষিন্দরকে ভালোবাসে, সোহাগ জানায়। আবার লক্ষিন্দরের চোখে রাগ দেখলে ভয় কুঁকড়ে যায়। ফনা শুদ্ধ একলফে পিছিয়ে গিয়ে মাথা দোলাতে দোলাতে সভয়ে লক্ষ্য করে লক্ষিন্দরকে। এক একটা সাপের এক এক রকমের কেতা। লক্ষিন্দর সব বুঝতে পারে। সাপঘরের এইসব দিকের জীবের দেখাশোনা করার ভার ষষ্ঠীপদের উপর। লক্ষিন্দরকে সে গুরু মেনেছে। তার ভারী ইচ্ছে সাপের মাস্টারের পা ধরে একদিন সেও মাস্টার হবে। লক্ষিন্দর যখন গোখর কিংবা রক্তকানর গলায় ঝুলিয়ে 2 কোষ পথ ভেঙে নারায়ণগঞ্জের সনাতন মল্লিককে নেশা বেচতে যায়, তখন সঙ্গে থাকে ষষ্ঠীপদ। সাপের ছোবল জিভে দিয়ে বুঁদ হয়ে যায় সনাতন মল্লিক। এক ছিলিম গাজার মতো এক ছোবল বিষ। ষষ্ঠীপদ ভয়ে ভয়ে একবার সনাতন মল্লিককে দেখে, একবার লক্ষিন্দরকে, আরেকবার লক্ষিন্দরের গলায় ঝোলানো গোখরোকে। ষষ্ঠীপদের চাউনি দেখে লক্ষিন্দর কখনো কখনো বলে ওঠে, খাবি নাকি রে এক ছিলিম? বলে গোখরোটাকে এগিয়ে ধরতেই ষষ্ঠীপদ ত্রিক করে লাফ মারে, কিন্তু তার পিছু ছাড়ে না। আবার লক্ষিন্দর যখন রাত বিরেতে ভিন গায়ের সাপের বিষ ঝাড়াতে যায়, তখন ষষ্ঠীপদ তার সঙ্গে থাকে। অবাক হয়ে দেখে কিভাবে লক্ষিন্দর বিষ দাঁতের উপর, ক্ষতের উপর খোলামকুচি চেপে মন্ত্রের অমোঘ টানে বিষ নামিয়ে নিয়ে আসে। আবার শহুরে বাবুরা যখন কাচের টিউবে এনে লক্ষিন্দরের সাপঘর থেকে বিষ কিনে নিয়ে যায়, তখনও ষষ্ঠীপদ তার পাশে। বস্তুত এইসব ব্যাপারে ষষ্ঠীপদই সব যোগাযোগ করে। দেনা পাওনা দরদাম সব ষষ্ঠীপদের হাতে। মা মনসার জীবের খাবারও জোগাড় করার ভার তার উপর। তাদের বাস করার ঝাঁপির দরকার হলেও সে। ষষ্ঠীপদ এই সবই করে বিদ্যে শেখার লোভে। লক্ষিন্দর সাপের মাস্টার, একদিন তার সব বিদ্যে নিশ্চয় সে ষষ্ঠীপদকে দিয়ে যাবে। কখনো লক্ষিন্দরের কাছে ভয়ে ভয়ে এই প্রস্তাবও সে দিয়েছে, কিন্তু লক্ষিন্দরের সেই এক কথা, দূর বেটা, তুই সাপের লেজ ধরতে ভয় পাস,
তুই সাপের মন্ত্র শিখবি কিরে, যা ভাগ। গায়ের অন্য বাসিন্দাদের সঙ্গেও লক্ষিন্দরের সম্পর্ক খুব কম। সে পড়ে থাকে গায়ের এক প্রান্তে, নদীর ধারে, একা তার মা মনসার জীবদের সংসারে বুঁদ হয়ে। এক ষষ্ঠীপদ ছাড়া বাকি মানুষজন সাপঘরের নাম শুনলে তার 7 হাত দূর দিয়ে পালিয়ে যায়। তাদের ধারণা লক্ষিন্দরের ঘরের ত্রিসীমানায় কেউ পা মারালে সে তার সাপদের লেলিয়ে দেবে। লক্ষিন্দর এইসব কথা শুনে হাসে। দাড়িগোফের জঙ্গলে সেই হাসির ঝিলিক বড়ই অদ্ভুত। লক্ষিন্দর ষষ্ঠীপদকে বলে, বুঝলি বেটা, সবাই আমারে ডরায়, আমার আবার সাপে কাটলে আমারই তারা আবার তালাশ পাঠায়, এ ভারী মজার কথা। কখনো ষষ্ঠীপদকে বলে, সাপের মন্ত্র শিখবি, তার আগে সাপের চোখ ভালো করে নজর দিয়েছেন। সাপের নজরই হলো আসল। শাখামুটির চোখ আর বাঁশবনে কেউটের চোখ একরকম নয়। একটার চোখে খচরামি তো অন্যটার চোখে শয়তানি। আবার মেটে সাপের চোখ, তার মধ্যে কেমন সতর্কতা আর ভয়। ষষ্ঠীপদ হাঁ করে শোনে আর ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। লক্ষিন্দরের বাপ ছিল সাপের গুণিন, কিন্তু সাপের নজর লক্ষিন্দর ভালো করে ঠাহর করতে শেখে যেবার ভীমরাজ বেদের দল তাঁবু গেড়েছিল তাদের গায়ের ধারে। ষষ্ঠীপদ এখন যেমন ছুকছুক করে, তেমনি জড়িবুটি খেলার লোভে সেও ঘুরঘুর করত বুড়ো বেদে ভীমরাজের আশেপাশে। একদিন বুড়ো রেগে গিয়ে নিজের গলা থেকে একটা মস্ত কেউটে সাপ ছুঁড়ে দিয়েছিল তার গায়ে। লক্ষিন্দর সতর্ক হওয়ার আগেই কেউটেটা ছোবল বসায় তার হাতে। মুহূর্তে চোখে আধার ঘনিয়ে আসে, মুখে গ্যাজলা। পরে জেনেছিল সেই ভীমরাজি তার কাটাক্ষত থেকে এক চুমুকে বিষ তুলে নিয়েছিল। লক্ষিন্দরের জ্ঞান ফিরলে তার পিঠে চাপড় মেরে বলেছিল, যা বেটা, তোর হাতে খড়ি হলো আজ। তারপর থেকে বুড়ো ভীমরাজ তাকে প্রায় সম্মোহিত করে রেখেছিল। একে একে চিনে নিল সাপেদের ঘর সংসার, তাদের চাউনি। ক্রমে তার নিজের চোখও সাপেদের মতো তীক্ষ্ণ আর তীব্র হয়ে উঠল। যেরকম ছুরির মতো দৃষ্টি সে দেখতে পেত বুড়ো ভীমরাজ আর তার ছেলে নগারির চোখে। নগারি তখন তার বয়সী এক যুবক, এক মাথা ঝাঁকড়া চুল আর তামার মতো গায়ের রং, অজস্র পেশি, তাকে অন্য সবার থেকে আলাদা করে চেনা যায়। নগারি তার বাপের মতোই সাপের দোস্ত এবং জম। অনায়াসে তাজা একটি গোখরার ঠোঁট দু আঙ্গুলে ফাঁক করে তার 20 দাঁত ভেঙে আনত নিজের সাদা দাঁতের আকশিতে। লক্ষিন্দরের বউ গোলাপি একদিন এই কাণ্ডটা দেখে চোখ ছানা বড়া করে বলেছিল, হায় মা রে মা, কি দস্যি না দানব। লক্ষিন্দর তার দোস্তের দিকে গৌরবের দৃষ্টিতে তাকিয়ে হাসতে হাসতে বউকে বলেছিল, ওটা একটা গরুর বটেক। গরু শব্দটা নাগরীর পক্ষে সবচেয়ে মানানসই ছিল। সাপের উপর তার একটা অহেতুক হিংস্রতা। যে সাপটা তার কথা শুনতো না কিংবা হেরফের ঘটাতো তার আচরণে, ভীষণ রেগে যেত নগারি। তার ঝাঁকড়া চুল আরো ফুলে উঠত রাগে, কিড়মির করতো দাঁত। কখনো এমনও হয়েছে এক আছাড়ে একটা গোখরকে মেরে ফেলেছে। লক্ষিন্দরের মুখে এমনটা শুনে গোলাপি বিস্ময়ে হাঁ হয়ে বলতো, লোকটা কি গো, ই তো চণ্ডালের রাগ। সেই নগারি যখন লক্ষিন্দরের দোস্ত হলো, লক্ষিন্দরের সঙ্গে তার ঘরে আসতো, গোলাপি প্রথমটা ভয়ে আতকে সরে থাকতো দূরে। বলা যায় না লোকটার যা রাগ। কিন্তু তাকে যখন কাছ থেকে দেখলো, তখন নগারি অন্যরকম। তার দেশ বিদেশ ঘুরে বেড়ানো 7 কাহন গল্প বলতো লক্ষিন্দর আর গোলাপির কাছে। কখনো সমুদ্রের পাড়ে, কখনো গভীর জঙ্গলে তাঁবু ফেলে তাদের বসবাসের কথা, ভয়ঙ্কর সব কাণ্ড কারখানার গল্প। তারা দুজনেই হাঁ করে শুনতো সেসব। তারপর একদিন যখন নগারি গোলাপিকে একটা হরেক ডিজাইনের পুঁতির মালা দিল, তাতে ঝকঝক করছে লাল নীল স্ফটিক খণ্ড, তাই দেখে গোলাপি তো আনন্দে মনে মনে ভাবলো, লোকটার বাইরেই অমন রাগ, ভিতরটা নরম। লক্ষিন্দর তখন বুড়ো বেদে ভীমরাজ আর নগারির কাছে একের পর এক জড়িবুটি খেলা শিখছে, বশ মানাচ্ছে বিষে টৈটম্বুর সাপগুলোকে। কোন সাপের মেজাজ কীরকম, কার দুর্বলতা শরীরের কোন জায়গায়, এইসবই সারাক্ষণ তার মাথায়। রাতে ঘরে ফিরে গোলাপিকে তার বিদ্যের রকম বোঝাতো, জাহির করতো তার ক্ষমতা। সাপ সম্পর্কে গোলাপির প্রাথমিক আড়ষ্টতা কেটে গেলে সেও হাঁ করে শুনতো লক্ষিন্দরের বিদ্যের রকম। যখন লক্ষিন্দরের জড়িবুটি খেলা শেখা প্রায় শেষ, নতুনভাবে জীবন শুরু করার স্বপ্নে সে মশগুল, ঠিক তখনই একদিন বাড়ি ফিরে দেখলো তার ঘর ফর্সা। বুড়ো ভীমরাজ বেদে তার তাঁবু গুটিয়ে দলবল নিয়ে যখন দেশান্তরে রওনা দিয়েছে, তার সঙ্গে গোলাপিও কোন ফাঁকে ভিড়ে গেছে নগারির সঙ্গে। ব্যাপারটা লক্ষিন্দর জেনে একেবারে নীরব। মা মনসার জীবকে সে ভালোবাসতে শিখেছিল বটে, কিন্তু গোলাপিকে তো ভালোবাসা দিতে কিছু কম করেনি। ঘরে এসে সদ্মিত ফিরে পেতেই সে বিড়বিড় করে শুধু বলেছিল, যা রে গোলাপি, তুই বেবাজিয়া হয়ে যা। এই কথা ঠিক, গোলাপির প্রায় ফর্সা চাবুকের মতো শরীরটার মধ্যে সে অনেক সুখ পেয়েছিল। গোলাপি রংচং রংঢং
বেশ ভালোই জানতো। আর বেদেদের সাপগুলো চেনার পর গোলাপির শরীরটাও মনে হতো আর একটা সাপ, অমনি পিচ্ছিল, অমনি সুন্দর। লক্ষিন্দরের ঘরে গোলাপি যেন তার অস্তিত্বের অর্ধেক ছিল। সেই গোলাপি কখন যে তার রং ঢঙের ভাগ নগারিকে দিয়েছিল তা লক্ষিন্দর বোঝেনি। যখন বুঝলো তখন তার সারা ঘরে গোলাপির স্মৃতি ছাড়া আর কিছুই নেই। বেবাজিয়ার দল যখন তাঁবু গুটিয়ে কত দূরে চলে গেছে কে জানে। গোলাপি গেল, কিন্তু সর্দার ভীমরাজের কাছ থেকে যে বিদ্যে লক্ষিন্দর শিখে ফেলেছে তাতে সে বিদ্যের এক জাহাজ, জড়িবুটির মন্ত্র পড়ে সমস্ত সাপকেই সে এখন বশ মানাতে পারে। সাপে কাটা রুগী বাঁচাতে পারে, সাপের চাউনি দেখে তার কথা বুঝতে পারে। তারপর আস্তে আস্তে গড়ে উঠেছে তার সাপঘর। ভেবেছিল আর একটা গোলাপি ঘরে নিয়ে আসে, কিন্তু বোসবাড়ির ফাটল থেকে হঠাৎ এই পদ্ম তার ঘরে এসে সব উলটপালট করে দিল। এখন সেই পদ্মর আকর্ষণে সে প্রায় সম্মোহিত হয়ে থাকে সারাদিন। যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ পদ্মকে নিয়েই তার খেলা। কখনো পুরোটা দিন বিছানায় শুয়ে থাকে সে, আর পদ্ম তার শরীরে জড়িয়ে সোহাগ দিয়ে গায়ে লেপটে পড়ে থাকে। কখনো পদ্মের ঠোঁটে চুমু খায়। পদ্ম তার চেরা জিভ মেলে চেটে দেয় লক্ষিন্দরের গাল। দেখলে মনেও হয় তার বিয়ে করা বউ। পদ্মের পিচ্ছিল শরীরের স্পর্শে তার শরীর জেগে ওঠে। এক অদ্ভুত সুখ তাকে অবশ করে দেয়। শুধু চুমুই না, এক ভীষণ বর্ষার রাতে পদ্মার সঙ্গে এক বিছানায় শুয়ে এক অদ্ভুত বিজাতীয় প্রতিক্রিয়ায় রত হয়েছিল। ব্যাপারটা ক্রমশ তাকে নেশায় আচ্ছন্ন করে। এই অদ্ভুত প্রতিক্রিয়ায় বুঁদ হয়ে থাকা, মাঝে মাঝে অমন নধর হিল হিলে সাপটার সঙ্গে এক বিছানায় রাত কাটানো তার কাছে মধুর হয়ে ওঠে। গোলাপিকে হারিয়ে তার ভিতরের যে ক্রোধ, হতাশা আর ক্ষোভ ছিল, পদ্ম ঘরে এসে তা অনেকটাই মিটিয়ে দেয়। বরং তার মনে হয় পদ্ম তাকে যে আনন্দ দেয় তা গোলাপি কখনো দিতে পারেনি। পদ্মকে নিজের শরীরের সঙ্গে জড়াতে জড়াতে ভাবে, যারে গোলাপি, তুই বেবাজিয়া হয়ে যা, আমার পদ্ম তোর চেয়ে ঢের ভালো, এ তোর মতো বেইমানি করবে না। ক্রমেই পদ্মর উপর তার ভাব ভালোবাসা এমন ওম হয়ে ওঠে যে তাকে একদণ্ড কাছছাড়া করে না লক্ষিন্দর। যেখানেই যায় পদ্ম তার সঙ্গে আছে। তাই এই নিয়ে একদিন একটা বিটকেল কাণ্ড ঘটে গেল। গোপালনগরের ভবগোসাই লক্ষিন্দরের এক বাধা খদ্দের। সপ্তাহে একবার জিবে সাপের ছোবল নেয়। শুধু নেশাই করে না, সে একজন রসিক মানুষ। কোন সাপের স্বাদ কেমন তা নিয়ে লক্ষিন্দরের সঙ্গে মস্করা করে। তোর এই বাসবনে কেউটে সেদিন আমার ব্রহ্মাস্ত্র ঘুরিয়ে দিয়েছিল, বুঝলি লক্ষিন্দর, শালা মহা বজ্জাত আছে। তাই ভবগোসাই হঠাৎ লক্ষিন্দরের কাঁধে সুন্দরী পদ্মকে দেখে হাসতে হাসতে বলে, পদ্মর চুমুকি তুই একলাই খাবি লক্ষিন্দর, একদিন আমাকেও দে না, ওকে না হয় একটু বেশি দাম দেব, বলে তার নীলচে জিভ বার করে দেয়। ইঙ্গিত বুঝে লক্ষিন্দর ভীষণ রেগে গিয়েছিল। তখন তার চোখ দুটো লাল, মুখটা চকিতে হিংস্র হয়ে ওঠে। হয়তো ভবগোসাইকে একটা ভীষণ আঘাত করে ফেলতো, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, তোমার বিয়ে করা বউটাকে কি একদিন আমার সঙ্গে শুতে দেবে ভবগোসাই? মুখের উপর এমন একটা জবাব দিতে পেরে বেশ খুশি হয়েছিল লক্ষিন্দর। পদ্মকে তার শরীরের সঙ্গে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেরিয়ে এসেছিল সে। টাকার গরম দেখাতে এসেছে ভবগোসাই। পদ্ম যে তার কতখানি সেটা তো আর হারামখোরটা জানে না। শহর থেকে একদল বাবু সপ্তাহে একবার এসে লক্ষিন্দরের সাপঘর থেকে বিষ কিনে নিয়ে যায়। লক্ষিন্দর জানে এইসব বিষে ওষুধ তৈরি হয়। বাবুরাও লক্ষিন্দরকে বেশ খাতির করে। এত রকম সাপের বিষ নাকি আর কোথাও তারা পায় না। আর এখানে মেহনতও সবচেয়ে কম, দামেও সস্তা। তাই এসব থেকে যা টাকা পয়সার আমদানি হয় তার হিসেব রাখে ষষ্ঠীপদ। সাপের খাবার যেমন সে জোগাড় করে, তেমনি লক্ষিন্দরের খাবারের দায়িত্বও তার উপর। এটুকু হলেও লক্ষিন্দর খুশি। বাকি পয়সা ষষ্ঠীপদ কি করে তার খোঁজ রাখে না। মাঝে মাঝে ষষ্ঠীপদ অবশ্য বলে, যা টাকা পয়সা জমেছে তা দিয়ে একটা পাকা বাড়ি বানাবো, তার ভেতরে সাপঘর হবে। সাপ রাখার জন্য বড় বড় কাচের বয়াম কিনে আনবো, দেখবার জন্য সারা শহরের লোক ভেঙে পড়বে। লক্ষিন্দর অবাক হয়, পাকা বাড়ির ভেতরে সাপঘর? বলে, তোর মাথাখান খুব পরিষ্কার ষষ্ঠীপদ। একদিন ঝাঁ করছে দুপুর। কালীনারায়ণপুরের এক জোদ্দারের বাড়ি থেকে ফিরছে লক্ষিন্দর। কাঁধে তাজা রক্ত কানর। একটু আগে জোদ্দার শ্রীধর সামন্তের জিবে বিষ ঢেলে দিয়ে এসেছে। ঘর থেকে বেরোবার সময় পদ্মকে একটা ঝাঁপির মধ্যে রেখে সে বলে এসেছে, একটু জিরেন নে, দুপুরবেলা আসবো। ভবগোসাই পদ্মর উপর লোভ দেখানোর পর থেকে সে আর ওকে নিয়ে কারো বাড়ি যায় না। পদ্ম তার একার। তাছাড়া অন্য সাপ থাকলে পদ্ম কেবলই গড়গড় করে, ফোঁস শব্দে তার রাগ জানাতে থাকে। ফিরতে ফিরতে লক্ষিন্দর ভাবছিল, বেচারা জোদ্দারের এই নেশা তাকে প্রায় সর্বশান্ত করে ফেলেছে। সর্বক্ষণ রাজনেশায় বুঁদ হয়ে থাকলে জমি জমা দেখবার সময় কোথায়? সামন্তবাড়ির লোকজন লক্ষিন্দরের উপর মনে মনে অসন্তুষ্ট, কিন্তু মুখে কিছু বলতে পারে না। তার গলায়
অমন একখানা রক্ত কামড় কিংবা পদ্মগোখ্র ঝোলানো থাকে যে ভয়ে কেউ আর রা কাটে না। ইদানিং অবশ্য ওর এক ছেলে সাবালক হয়ে জমি জমা দেখাশোনা করছে, তাতে একটু হাল ফিরেছে। ফেরার পথে হঠাৎ ষষ্ঠীপদ বলল, গুরু, রূপনগরের পুজোর দালানে একটা পদ্মগোখ্র দেখা গেছে। লক্ষিন্দর ক্লান্ত ছিল, কিন্তু পদ্মগোখ্রর নাম শুনে তার চমক জাগে। এক পদ্ম ছাড়া তার কাছে যে দু একটা পদ্মগোখ্র আছে তারা হয় বুড়ো, না হয় নির্জীব। আবার একটা চন্মনে পদ্মগোখ্র ঘরে নিয়ে এলে হয়। পরক্ষণেই ভাবে, নতুন একটা পদ্মগোখ্র এলে পদ্মর আবার গোসা হবে না তো। কিন্তু ষষ্ঠীপদ বলে, না হয় ওটা আমিই পুষবখানে, কদিন তোমার কাছে রেখে বিষ দাঁত ভেঙে একটু মানুষপানা করে দাও। একটু ভেবে হঠাৎ পেঁচানো রক্তকাণ্ডটাকে ষষ্ঠীপদর দিকে ছুড়ে দিয়ে বলে, তাহলে এটাকে ধর, 2-4টা সাপ ধরে কাটাই আজ। অনেকদিন জড়িবুটি খেলা হয় না, আমি জঙ্গল থেকে একটা শিকড় খুঁজে নিয়ে আসি। ষষ্ঠীপদ ভয়ে ভয়ে রক্তকাণ্ডটাকে লুফে ধরে, সাবধানে গলায় পেঁচায়, একটা হাতে ধরে রাখে সাপটার গলা। কি চমৎকার দেখতে রক্তকাণ্ডটা! পেটের কাছে থেকে 2 দিকে মাথা পর্যন্ত লাল টকটকে দাগ, যেন 2 পায়ে আলতা পরানো। লাল জিভটা ফালুক ফুলুক করে বাইরে এনে আবার চকিতে ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। হিলহিলে শরীরটা ষষ্ঠীপদের গায়ে গলায় শিরশির করে নড়তে থাকে। গুরুর আদলে সেও রক্তকাণ্ডটার গায়ে একটা চুমু খেয়ে নেয়। কোত্থেকে একটা শিকড় জোগাড় করে আনে লক্ষিন্দর। রূপনগরের পুজোর দালানে দুজনে পৌঁছায়। নাকের রোয়া বাড়িয়ে বড় করে ঘ্রাণ নেয় লক্ষিন্দর। হ্যাঁ, একটা গন্ধ বেরুচ্ছে বটে। তারপর সে কয়েকটা ফাটলের কাছে পরপর টোকা মারে, আবার নাকে ঘ্রাণ নেয়, শিকড় বোলায়, বিড়বিড় করে কি সব বকে, তারপর মাথা নাড়ে। সাপটা তার সঙ্গে জড়িবুটি খেলছে। দালানের সব দেয়ালেই ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে, কোথাও বেশি কোথাও কম। তার মানে জিভটা চট করে ধরা দেবে না। যত সময় যায় তার মন্তর খরচ হয়, শিকড়ের গন্ধ উবে যায়, কিন্তু গোখরোটা কাবু হয় না। এদিকে খিদে চোঁচো করছে পেট। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। ষষ্ঠীপদ বলে, চলো গুরু, আজ আর হবে না, কাল আবার আসবো। কিন্তু লক্ষিন্দরের তখন রোগ চেপে গেছে। পদ্মও তার সঙ্গে এরকম লুকোচুরি খেলেছিল। এই মা মনসার জীবটাও একই রকম খেলা খেলছে। লক্ষিন্দরের চোখ দুটো ভাটার মতো ঘুরতে থাকে। সেই ভোরবেলা কালীনারায়ণপুরে গিয়েছিল, তারপর থেকে এই টানা পড়েন। গায়ে মুখে টলটল করছে ঘাম, ঘন ঘন শ্বাস ফেলছে, কালচে হয়ে উঠেছে দুটো চোখ। একটা প্রচণ্ড নেশা তাকে দালানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ঝাড়া 4 ঘন্টা লড়াই চালানোর পর একটা খোদলের ভিতর থেকে পদ্মগোখরোটার টুটি টিপে ধরে টেনে বার করলো সে। দড়াম করে শানের মেঝেতে ফেলতেই বিশাল ফনা তুলে দাঁড়ালো ওটা, একেবারে তাজা, চকচকে, সোনালি রং। লক্ষিন্দর লক্ষ্য করলো ওটা সাপিনী নয়, সাপ। বোধহয় মরদ বলে তার ফুসফুসানিটাও ভয়ঙ্কর, কিন্তু লক্ষিন্দরের গায়ে বেদেনির রক্ত আছে। অল্পক্ষণের মধ্যেই সাপটা তার কাঁধে জড়িয়ে লেপ্টে থাকে গায়ের সঙ্গে। ঘরে ফিরতে ফিরতে ভাবলো, পদ্ম কি একে দেখলে হিংসায় জ্বলবে? পদ্মকে কাঁধে গলায় জড়িয়ে যখন সে তার শঙ্খচূড়, রক্তকানর কিংবা বাঁশবনে কেউটেটাকে ঝাঁপি থেকে বার করে ঘরের মেঝেয় রাখে, ওদের নিয়ে খেলা করে, কিংবা ওরা তার মালিককে একটু সোহাগ জানায়, অমনি পদ্ম ফোঁস করে রাগ জানাতে থাকে। লক্ষিন্দরের গলায় আরো শক্ত করে ফাঁস জড়ায়। একদিন তো একটা শামুক ভাঙা কেউটের সঙ্গে ঝগড়াই লাগিয়ে দিল। যেতে যেতে ষষ্ঠীপদকে বলল, বুঝলি ষষ্ঠীপদ, এটাকে দেখলে আমার পদ্ম খুব গোসা করবে। ষষ্ঠীপদ এসব বোঝে না, বলল, ওটার বিষ দাঁত দেখেছো গুরু? বিষের টং হয়ে রয়েছে, শহরে খবর দেবে নাকি? লক্ষিন্দর হাসে, তোর শুধু টাকা আমদানির ফিকির, বরং একটা এর বিষটা জিভে নিতে কেমন লাগে তা দেখ দেখি। বলে সাপটা তার গলা থেকে খোলার ভঙ্গি করে। অমনি ষষ্ঠীপদ চিৎকার করে ওঠে, দোহাই গুরু, এক্কেবারে মরে যাব, আগে তোমার বিদ্যেটা শিখিয়ে দাও, তখন তোমার মতো অমন পদ্ম গোখর নিয়ে আমিও বিছানায় শোবো। লক্ষিন্দর মস্করা করে, গোখর নিয়ে বিছানায় শুবি তো তোর বউ কোথায় শোবে? মস্করায় যোগ দেয় ষষ্ঠীপদ, বউও শোবে, গোখরও শোবে, দুইজন দুই পাশে। হেসে ওঠে লক্ষিন্দর, গলায় ঝোলানো সাপটার লেজে আঙুল জড়াতে জড়াতে বলে, দূর বোকা, ওরা যে সতীন, একসঙ্গে ঘর করে না। সাপ ঘরের কাছে আসতেই ষষ্ঠীপদ এবার রক্তকানরটাকে লক্ষিন্দরের কাছে দিয়ে এলো, বলল, এবার চলি গুরু, কাল একটা নতুন ঝাঁপি এনে দেব। বলে সে ঘরমুখো হাঁটা দেয়। লক্ষিন্দর এবার তার ঘরে শিকল খুলে ঘরে ঢোকে। রক্তকানরটাকে ছেড়ে দিতেই সে ঠিক তার ঝাঁপির ডালা সরিয়ে ভিতরে ঢুকে যায়। এদিকে নতুন পদ্মগোখরটাকে দেখে পদ্মর অদ্ভুত ব্যবহার। অন্যদিন সে ঘরে ঢুকলেই পদ্ম তার বুকে ঝাঁপিয়ে পড়ে, তার ঠোঁটে, গালে, কপালে, জিভে বুলিয়ে ভালোবাসা দেয়। আজ যেন সে লক্ষিন্দরের গায়ে অন্য এক গন্ধ পেয়েছে।
সেই গন্ধ নাকে যেতে তার কি ঝাপাঝাপি, ফোসফোসানি, 2-3 বার ছোবল মারল লক্ষিন্দরের বুকে, কপালে। লক্ষিন্দর আজ তাকে সামাল দিতে হিমশিম খেয়ে গেল। হেসে বলল, বাপ রে, মেয়ের কি তেজ। অন্য পদ্মগোখরা দুজনের দিকে তাকিয়ে আছে নির্নিমেষ দৃষ্টিতে। লক্ষিন্দর অবাক হলো, বুঝতে পারল না দুজনের চোখের চাউনির ভাষা। একটু পরেই দুজনেই ফনা নামিয়ে দুপাশে সরে গেল। কদিনের মধ্যেই বোঝা গেল নতুন পদ্মগোখরটার বেশ তেজ আছে। তা সত্ত্বেও সেটা লক্ষিন্দরের বেশ ন্যাওটা হয়ে পড়ল। ষষ্ঠীপদ একদিন শহুরে বাবুদের ধরে এনে বেশ খানিকটা বিষ বেচে দিল তার। নতুন গোখরটা লক্ষিন্দরকে বেশ পছন্দ করছে, কিন্তু পদ্ম তাকে মোটেই হিংসে করল না, বরং সেও নতুন সাপটাকে বেশ পছন্দ করতে লাগলো। আশ্চর্য, পদ্ম কি হঠাৎ ভালো মেয়ে হয়ে গেল? ষষ্ঠীপদ একদিন মজার একটা খবর দিল। লক্ষিন্দরের কাছে খবরটা বেশ মজারই বই কি। শহরের এক বাবু নাকি সাপ পোষে, মস্ত বড় দালান বাড়ি, কিন্তু সারা ঘরের দেয়ালে সাপের ছবি, সাপের উপরে মস্ত মস্ত বই। বাবু সারাদিন সাপ নিয়ে পড়াশোনা করে। তার ঘরে অনেকগুলো কাচের বয়ামে সাপ রাখা আছে। নানান ধরনের কাচের বয়ামগুলোকে নাকি অ্যাকোয়ারিয়াম বলে। সেই বাবু নাকি একটি গোখরো সাপ কিনতে চায়, তার জন্য মোটা টাকা দেবে। লক্ষিন্দর সাপ ধরে বটে, কিন্তু সাপ বেচে না কখনো। হয় তার নিজের ঝাঁপির মধ্যে রাখে, নচেত পছন্দ না হলে মাঠে ঘাটে ছেড়ে দেয়। যা মা মনসার জীব, চোরে খা। ষষ্ঠীপদ বড় বড় চোখ করে বলে, একদিন দেখবে চলো গুরু, সে কি সুন্দর দেখতে কাচের বয়ামগুলো। অমন কটা বয়াম তোমার জন্যও কিনে দেবো। তোমার তো অনেক সাপ, কয়টা বেচে দাও, কাচের বয়াম কিনে ঘরে সাজাই। তৎক্ষণাৎ মাথা নাড়ে লক্ষিন্দর। সাপের গুণী নামি, সাপ বেচতে নেই, মা মনসার গোস্বা হবে। শহরের বাবু সাপ নিয়ে লেখাপড়া করে শুনে অবাক হয়ে যায় লক্ষিন্দর। সাপ নিয়ে আবার লেখাপড়া করা যায় নাকি? আশ্চর্য তো, সে তো সাপ নিয়ে তার জীবন কাবার করতে চললো, তা নিয়ে আবার বই হয় তা তো সে জানতো না। মানুষ যে কত রকমের ধ্যানাচি জানে। লক্ষিন্দরের কথা শুনে ষষ্ঠীপদ মুষড়ে পড়ে। তুমি তো ইচ্ছে করলেই অনেক সাপ ধরতে পারো গুরু, কয়টা সাপ বেচলে কিচ্ছু যাবে আসবে না। কিন্তু লক্ষিন্দরের সেই একরা, সাপ বেচবো না। ষষ্ঠীপদ ফাঁপড়ে পড়ে, বোঝে না তার গুরু অত বেশি করে তার পোষ্যপুত্রদের ভালোবাসে কেন। 2-1 দিনের মধ্যে লক্ষিন্দরের মনে হলো পদ্ম আর তাকে আগের মতো সোহাগ দিচ্ছে না, বিছানায় তার সাথে জড়াজড়ি করে না, কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে থাকে। মাঝরাতে সে পদ্মকে সোহাগ দেয়, তার ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে নেয়, কিন্তু পদ্ম আর চুমু দেয় না তাকে, গায়ে জড়ায় না, বুকের উপর ফনা তুলে নাচ দেখায় না। হলো কি পদ্মর? লক্ষিন্দরের অভিমান হয়, রাগ হয় পদ্মকে হঠাৎ টান মেরে ছুঁড়ে ফেলে মেঝেতে। যা ভাগ চুরি, তুই মেঝেয় ছুঁয়ে থাক, তোর বিছানা মানায় না। কয়দিন এরকম মান অভিমানের পালা চলল। গুটি গুটি সাপটা তার বিছানায় উঠে এলো। লক্ষিন্দর আর তাকে কাছে নেয় না, কাঁধে গলায় জড়ায় না, চুপচাপ তার বিছানায় পড়ে থাকে উদ্দেশ্যহীনভাবে। ষষ্ঠীপদ একদিন ডাকতে এসে প্রচণ্ড তাড়া খেয়ে চলে গেল। বুঝতে পারল না গুরুর মেজাজ এত তিরিক্ষি কেন। একদিন মাঝরাতে ফোঁস শব্দ শুনে লক্ষিন্দরের ঘুম ভেঙে যায়। নিশুতি রাত, সমস্ত ঘরে ডাই হয়ে জমে আছে। চালের একটা খড়ও চোখে নজর কাড়ে না। ফোঁসফোসানি শব্দটা আসছে ঘরের কোণ থেকে। কি মনে হতে উঠে বসল লক্ষিন্দর। ষষ্ঠীপদ শহর থেকে তাকে একটা লাইটার কিনে এনে দিয়েছিল। তার ছোট চাক্কাটা ঘোরাতেই ফস করে আলো জ্বলে ওঠে। খাট থেকে নেমে অন্ধকারে হাতড়ে ঘরের কোণার দিকে যায়। মনে হলো কি একটা গন্ধ বেরোচ্ছে ঘরে, গন্ধটা তার খুব চেনা। ফস করে লাইটার জ্বালাতে দেখলো ঠিক যা ঠাউর করেছিল তাই। পদ্ম তার বিছানা থেকে নেমে নতুন সাপটার চারপাশে ঘুরঘুর করছে, যার মধ্যে সদ্য ধরে আনা পদ্ম গোখরাটা রাখা আছে। মাথা গরম হয়ে গেল লক্ষিন্দরের। বুকের মধ্যে একটা বিষ পিঁপড়ে কুটুস করে কামড় দিল। গত কয় বছরের মধ্যে যা ঘটেনি, হঠাৎ পদ্মর এমন ধারা হয়ে যাওয়াতে তার চোখের সামনে একটা বিদ্যুৎ ঝিকমিক করে খেলে যায়। কিরে পদ্ম, তোর খুব গুমর হয়েছে না? আমার বিছানায় তোর আর ভালো লাগে না? লাইটার জ্বালাতেই পদ্ম হতচকিত হয়ে ফনা তুলে দাঁড়ালো। তারপর লক্ষিন্দরের পায়ে জড়িয়ে সোহাগ জানাতে শুরু করল। যেন পদ্ম খুঁজে পাচ্ছিল না লক্ষিন্দরকে। এখন দেখতে পেয়ে জড়িয়ে জড়িয়ে গায়ে ওঠে, গালে জিভ বুলিয়ে দেয়। লক্ষিন্দরের রাগ তৎক্ষণাৎ নেমে যায়, গলে জল হয়ে যায় তার অভিমান। পদ্মকে বিছানায় নিয়ে আসে, পদ্মর পিচ্ছিল শরীরে নিজেকে ডুবিয়ে দেয়। পদ্মরে, তোরে কত ভালোবাসি আমি, তোর জন্য আর একটা বউ আনি নাই, নাইলে গোলাপি আমারে অমন একটা দাগা দিল। পদ্মর বুকের উপরে ফনা তুলে দাঁড়ায়, মাঝে মাঝে লতিয়ে নেমে চুমু খায় ওর গলায় গালে। অদ্ভুত সুখ পায় লক্ষিন্দর। ঘর রাত আরো ঘনঘোর হয়ে আসে। বাইরে ঝিরিঝিরি ডাকে শিশির পড়ার মতো টুকটাক শব্দ হয়। ভোরে উঠে পদ্মকে বলল,
তুই তো ঝাঁপির মধ্যে আজ সারাদিন থাকবি, আমি শহরে যাচ্ছি বলে পদ্মকে তার ঝাঁপির মধ্যে ঢুকিয়ে দেয়। প্রথমে মুখ, তারপর সশর করে সমস্ত শরীর, তারপর লেজ। আস্তে আস্তে পদ্ম শরীর ঝাঁপির মধ্যে চলে যায়। শহরে বেরোবার আগে নতুন পদ্মগোখরটার ঝাঁপির উপর দুটো থান ইট চাপা দেয়। লক্ষিন্দর ভাবে, পদ্মটার কি নোলা বদলেছে? নতুন পদ্মগোখরটা মদ্দা সাপ, সাপেদের মধ্যে মরদ। এমন একটা মদ্দার গন্ধ পেয়ে পদ্ম কি তার জাত পুরুষকে খুঁজে পেল? আর লক্ষিন্দর যে এতকাল ওকে তার সোহাগ আর ভালোবাসা দিয়ে আসছে, সেটা কি পদ্মর মনে নেই? হঠাৎ লক্ষিন্দর ভাবল, এসব কি এলোমেলো ভাবছে। হয়তো নেহাত খেয়াল বসে পদ্ম তাদের নতুন অতিথির তালাশ নিতে গিয়েছিল। আসলে তার মনের এই যে বিষপিঁপড়েটা তার ঢুকিয়ে দিয়ে গিয়েছে গোলাপি, নইলে আগে সে এমন ধারা ছিল না। গোলাপি তো তার সামনেই নাগরীর সঙ্গে কত রসের কথা বলেছে। সে তো কখনো স্বপ্নেও ভাবেনি গোলাপির মনে অন্যরকম কোনো কিছু ছিল। নতুন পদ্মগোখরটা লক্ষিন্দর বেঁচে দেবে, এই খবর শুনে ষষ্ঠীপদ লাফিয়ে উঠল। চলো গুরু, শহরে যাই, বাবুটির সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দিই। সাপ নিয়ে লেখাপড়া করা বাবুটির সঙ্গে লক্ষিন্দরেরও কথা বলার খুব ইচ্ছে। সে সাপের গুণিন, প্রতিটা সাপের নিঃশ্বাস সে চেনে, তার চেয়ে বেশি আর কে জানে। সেই কথাই বলল শহরে বাবু। লোকটার এককারই বয়স না, মুখে ছেলে মানুষের মতো ভাব। ঘরের চারপাশে অ্যাকুরিয়াম, তার মধ্যে বেশ কটা সাপ, একটা কেউটে, একটা লাউডোগা, একটা চিতে, ঢোড়া আর মেটে সাপও রেখেছে কয়টা। দেখে লক্ষিন্দরের হাসি পায়। নির্বিষ সাপ কেউ বয়ামে রাখে? মাঠে ছেড়ে দাও, চোরে বরে কাক। দেয়ালে কত রকম সাপের ছবি, আলমারিতে কত বই, টেবিলে দু একখানা বইয়ের মলাটেও সাপের ছবি আঁকা। শহরে বাবুটা তাকে অনেকক্ষণ ধরে জেরা করলো, কত সব খবর জানতে চায়। লক্ষিন্দরের জীবনভর জানার জগৎ সে ছিঁড়ে খুঁড়ে বার করে আনছে সাপের নাড়ি ভুড়ির খবর। এই বাবুটা তার সঙ্গে যত কথা বলছে ততই উত্তেজনায় উৎসাহে লাফিয়ে উঠছে। লক্ষিন্দর নাকি একটা হীরের খনি, তাকে খুঁজলে জগৎ সংসার নাকি চমকে যাবে। পদ্মগোখরটার দাম ঠিক হলো মোটা টাকার। লক্ষিন্দর যদি তাকে আরো সাপ ধরে দেয় তবে ভালো দাম দিতে সে দ্বিধা করবে না। লোকটা আরো বলল, একদিন সে লক্ষিন্দরের সাপ ঘর দেখতে যাবে। শহরে বাবুকেও লক্ষিন্দরের বেশ ভালো লেগে যায়। ষষ্ঠীপদকে বলে, ওই পদ্মগোখরটার সঙ্গে আরো কিছু সাপ দিয়ে ষষ্ঠীপদ, আরামে থাকবে, খাবে। বাবু মস্ত বড় লোক আর বেশ সমজদার। ডেরায় ফিরতে ফিরতে বেলা দুপুর। ষষ্ঠীপদ ফেরার পথে হোটেলে খাবার প্রস্তাব দিয়েছিল, কিন্তু লক্ষিন্দর রাজি হয়নি। হয়তো পদ্ম এতক্ষণে মুখে কুটুটিও কাটেনি। অনেকক্ষণ ধরে যেই বিষ পিঁপড়েটা কামড় দিচ্ছিল, এখন তার ধার একটু ভোতা। নতুন পদ্মগোখরটা বিদায় হবে ভেবে স্বস্তি পায়। মনে মনে বলে, তোর কোনো দোষ নাই রে পদ্ম, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। গোলাপটা বাজারে মাইয়া ছিল, বেবাজিয়া হয়ে গেছে, বেশ করেছে। একরাশ ঘাম, ক্লান্তি আর ভাবনা মাথায় নিয়ে দরজা খুলল লক্ষিন্দর। ঘরে ঢুকেই যে দৃশ্যটা চোখে পড়ল তাতে তার হৃৎপিণ্ডটা থেমে গেল। শরীরের কোথাও উপচে পড়ল এক ঝলক রক্ত, অথবা রক্তের ভিতর একটা ঘূর্ণি টাল খেয়ে গেল। ঘোর লাগা চোখে দেখল মেঝের উপর একজোড়া সাপ, প্রায় লেজের উপর ভর করে শঙ্খ লেগেছে। দুটো সোনালি সুতোর রেখা নড়ে চড়ে ঘরের ভিতর বিদ্যুতের রং ছড়াচ্ছে। অমন সোনা রং দুটো সাপের শঙ্খ দেখে লক্ষিন্দর অন্য সময় হলে মুগ্ধ হতো, পরিবর্তে তার শরীরে চাবুক মারতে লাগলো কেউ। তুই পদ্ম, তুই এমন ধারা। পদ্ম লক্ষিন্দরকে দেখে এক মুহূর্ত চমকে গিয়েছিল। চোখ আর জিভ মেলে একবার তাকালো লক্ষিন্দরের দিকে, কিন্তু তখন তার শরীর ভর্তি ভালোবাসা আর কাম। নতুন পদ্মগোখরটাও তাকে ছাড়বে কেন? এক লহমা থেমে আবার শরীরে টঙ্কার তুলল তারা। লেজের উপর ভর করে সরে সরে যেতে লাগলো লক্ষিন্দরের কাছ থেকে। সেই মুহূর্তে লক্ষিন্দর তার বিছানার তলা থেকে বার করলো একটা হাসুয়া। চোখের পলক না ফেলতেই ঝলকে উঠল চকচকে ফলাটি, আর মেঝে আছড়ে পড়ল দুটো সাপের কাটা মুন্ড। লাল টকটকে চোখে সেদিকে তাকিয়ে হিংস্রভাবে লক্ষিন্দর বলে ওঠে, তাহলে তুইও গোলাপের মতো?